হ্যালো, কি অবস্থা সবার? আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমি ভালো আছি। তাহলে হচ্ছে সবাইকে বাংলাদেশ কৃষি সম্পদ ক্লাসে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থী, ইনস্ট্রাক্টর পিটিএ। অনেকেই গত ক্লাসে জয়েন করেছেন, অনেকে নতুন করে জয়েন করেছেন, আমার ক্লাস হয়তো আগে পাননি অনেকেই। আমার নাম, আমি ডক্টর দেখে বুঝতে পারছেন, বাই প্রফেশন আই এম এ ডক্টর। আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করি। পিটুয়ের সাথে আছি প্রায় 2.5 বছর ধরে। আমি পিটুয়েতে বাংলাদেশ বিষয়াবলী, ইংরেজি সাহিত্য এবং বায়োলজিটা পড়াই। হ্যাঁ, তো ক্লাসের শুরুতেই হচ্ছে কিছু আদব কায়দা। এখানে সাইড টক করা যাবে না। আমি হচ্ছে পড়ার মাঝখানে মাঝখানে অনেকগুলো প্রশ্ন ধরবো। প্রশ্নগুলো হচ্ছে ঠিক মতো উত্তর করবেন, রেসপন্স করার চেষ্টা করবেন। এখানে শুদ্ধ বা ভুল নিয়ে কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, যে আপনার কাছে যেটা মনে হয় সেটাই উত্তর করবেন। হ্যাঁ, তবে একদম রেসপন্স করতে হবে কন্টিনিউ। না, আমি বাকি ক্লাসগুলো আমি নেব। ঠিক আছে? সো একদম ধৈর্য ধরে থাকতে হবে এখানে। এবং এটা বলা যাবে না যে স্যার ক্লাস শেষ করেন, ক্লাস শেষ করেন। ক্লাস যত সময় শেষ হবে, যতক্ষণ লাগবে ততক্ষণ চলবে। ক্ষুধা লাগলে খাবেন, ঘুম আসলে হাঁটাচলা করবেন। আপনারা যথেষ্ট অ্যাডাল্ট, আশা করি হচ্ছে গিয়ে আলাদা করে বকাঝকা করতে হবে না। দেখেন, কুইজ মানে পিটু এর মধ্যে ক্লাসের পড়া ক্লাসে শেষ করা, এটা হচ্ছে আমার ইএসপি। ঠিক আছে? সো আপনারা যদি হচ্ছে মনোযোগী থাকেন, তাহলে দেখবেন যে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। কি পরিমাণ প্রশ্ন ধরি, এটা আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে অলরেডি এখানে বিভিন্ন কোর্সে, তারা জানে। ওকে, সো ধৈর্য ধরে শুনতে হবে কথাবার্তা। খাওয়া দাওয়া করতে হবে। অল্পতেই যেহেতু ক্লান্ত হয়ে যান, খাওয়া দাওয়া করতে হবে, নিজের গতি ধরে রাখতে হবে পড়ার। নিজেকে নিজে ইন্সপায়ার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা শুরুতেই হচ্ছে বিগত বিসিএস আসা প্রশ্নগুলো একটু একসাথে দেখে নিই। হ্যাঁ, যেমন বাংলা মতি কি এক প্রকার ধান, এটা আসছে হচ্ছে 48-এ। একটি দেশে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, এটা হচ্ছে 25%, এটাও 48 এসছে। 46-এ আমাদের একটা প্রশ্ন এসেছিল এখান থেকে, বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? উত্তর হচ্ছে হালদা। মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত, এটা হচ্ছে ময়মনসিংহে, 45 এসেছিল। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? এটা কিন্তু কন্টিনিউ চেঞ্জ হয় ইনফরমেশনটা। একদম আমাদের লেটেস্ট যে আপডেট সেটা অনুযায়ী হচ্ছে 60টি। এবং 60তম হচ্ছে সর্বশেষ হচ্ছে ফরিদপুরের পাট। এটা হচ্ছে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য, এটা হচ্ছে সর্বশেষ। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, এটা হচ্ছে ম্যানিলা। জুম চাষ হয় কোথায়, এটা হচ্ছে বান্দরবানে। কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, মৌলভীবাজারে। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি, এটা হচ্ছে 2015 সালে। কৃষি শুমারির আমরা হচ্ছে আমাদের এখন অব্দি 6টা কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ হয়েছিল 2019 সালে। বলাকা কোন ফসলের একটি প্রকার, এটা হচ্ছে গম। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত, তামাক। আবাদযোগ্য পরিমাণ জমির পরিমাণ কত, এটা হচ্ছে 3,93,000, 39,35,000, 39,35,000 8,000 একর। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটা, এটা হচ্ছে বিএডিসি। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি, কার্তিক ফাল্গুন। সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়, এটা ফরিদপুরে। সবচেয়ে বেশি কর্মসংস্থান কোথায়, কোন খাতে, এটা হচ্ছে কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান। জিডিপিতে কৃষি খাতের অবদান কত, 11.02%, এটা একদম রিসেন্ট অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী। জুম চাষ হয় কোথায়, এটা নর্মালি পার্বত্য চট্টগ্রামে হয়। অপশানে খাগড়াছড়ি ছিল পার্বত্য চট্টগ্রামের মধ্যে, এই কারণে খাগড়াছড়ির উত্তরটা নেওয়া হয়েছে। দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। আগে হচ্ছে আমাদের কৃষিতে যে পরিমাণ সংখ্যা ছিল সেটা হচ্ছে এখন কমে গেছে। হ্যাঁ, এই কারণে হচ্ছে এটা ক্রমহ্রাসমান। আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড। তাহলে হচ্ছে আমরা এখানে যদি বিভিন্ন প্রশ্ন দেখি, আমাদের এখানের মধ্যে একদম কমনলি আপনারা পড়বেন যেটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফসলের জাত। ফসলের জাত থেকে কিন্তু একদম ইনভেরিয়েবলি প্রশ্ন আসে। তো আমাদের কৃষির মধ্যে সবার প্রথমে মনোযোগ দিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফসলের জাত। বর্ণালী এবং শুভ্র কি, এটা হচ্ছে উন্নত জাতের ভুট্টা। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত, এটা হচ্ছে কুষ্টিয়া গ্রেড। আর লেকচার বুকে হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, এগুলো আসলে একদমই নতুন এসছে। বিশেষ করে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024টা, এই অনুযায়ী হচ্ছে কিছু ইনফরমেশন এখানে আপডেটেড পাবেন। আপডেটেড ইনফরমেশন গুলো বইয়ের মধ্যে নোট ডাউন করে রাখতে হবে। জেনারেল প্রশ্ন বাংলাতেই হবে। তাহলে আমাদের এটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেক্টর। কৃষিতে নিয়োজিত জনশক্তি 45%।
আর জিডিপিতে কৃষি খাতের অবদান 11.02%। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এটা কিন্তু আমাদের প্রায় শ্রমশক্তির অর্ধেক যোগান দেয়। আমরা যদি কৃষি খাতের কথা বলি, ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন, এটা হচ্ছে শ্রমশক্তির প্রায় অর্ধেক যোগান দেয়। এখন আসি আমরা বিভিন্ন ফসলের জাত। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের স্পেশালের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলেন আমরা প্রথমে জানি আলুর কিছু উন্নত জাত। তাহলে এখানে হচ্ছে, হ্যাঁ, তথ্যগুলো আপডেটেড এখানে। তাহলে এই যে ভদ্রমহিলা, দেখতে একদম গোলগাল আলুর মতো, দেখে কি মনে হচ্ছে উনি চমকাচ্ছেন না? চমক, তার চেহারার মধ্যে একটা ডায়মন্ড ডায়মন্ড একটা ভাব, ডায়মন্ডের মতো উনি চমকাচ্ছেন। আবার মনে হচ্ছে কি সে একটা রাজ পরিবারের একটা রাজকন্যা টাইপ একটা ভাইব আছে তার মধ্যে। তাহলে সে হচ্ছে কার্ডিনাল। হ্যাঁ, তার হচ্ছে সিঁদুরের মতো আবার চকমক চকমক করতেছে। এখন আপনি যখন পরনারীর এত গুণগান গাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কুফরি কথাবার্তা। তাহলে আমাদের আলুর উন্নত জাত সম্বন্ধে মনে রাখতে হবে, এটা হচ্ছে ডায়মন্ড কার্ডিনালের মতো চকমক চকমক করে, এটা সিন্দুরি, সুন্দর থেকে সিন্দুরি, আর হচ্ছে কুফরি, এগুলো হচ্ছে আলুর উন্নত জাত। তাহলে পরীক্ষার মধ্যে আসবে নিচের কোনটি আলুর উন্নত জাত। যেমন ডায়মন্ড আসছিল কিন্তু আমাদের একটা বিসিএস এ, আলুর উন্নত জাত কোনটি? ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি আর হচ্ছে চমক। কলার উন্নত জাত তাহলে হচ্ছে বাসি, কানাই বাসি, মোহন বাসি, অগ্নিশ্বর, এটা আসছিল বিসিএস এ। বিট জবা, আমরা সাগর কলা খাই না? অমৃত সাগর, মেহের সাগর, তারপর হচ্ছে সিঙ্গাপুরি কলা, চম্পা, করবি, এগুলো আবার বাংলা সিনেমার নায়িকা বসরাই, এগুলো সবগুলো কি কলার উন্নত জাত। পাটের উন্নত জাত সিভিএল, সিভি, তোষা, এটা ইজিলি মনে থাকে, তোষাটা খুবই কমন। তাহলে আমরা আলুর মধ্যে দেখলাম ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি, চমক। কলার মধ্যে দেখলাম অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিটজবা, অমৃতসাগর, মেহের সাগর, সিঙ্গাপুরি, বর্ষাই, চম্পা, করবি। পাটের মধ্যে সিবিএল, সিবি আর হচ্ছে তোষা পাট। ভুট্টার উন্নত জাত তাহলে হচ্ছে দুই কাপল, দুই কাপল, একটা হচ্ছে বর্ণালী আর শুভ্র, আর হচ্ছে উত্তরণ আর মোহর। তারা একসাথে মুভি দেখতে গেছে এবং মুভি দেখতে দেখতে তারা সুপার সুইট কর্ন খাচ্ছে। তাহলে আমার ভুট্টার উন্নত জাত হচ্ছে বর্ণালী শুভ্র, উত্তরণ মোহর, আর হচ্ছে সুপার সুইট কর্ন। এখানে আবার উত্তরণের বৈশিষ্ট্য হচ্ছে উত্তরণ হচ্ছে ব্র্যাক উদ্ভাবিত, ওয়ার্ল্ডের লার্জেস্ট এনজিও ব্র্যাক, ব্র্যাক উদ্ভাবন করছে এই উত্তরণ। তাহলে বর্ণালী শুভ্র, উত্তরণ মোহর, তারা দুই কাপল, তারা গেল কোথায়? মুভি দেখতে। মুভি দেখতে দেখতে তারা সুপার সুইট কর্ন খাচ্ছে। এটা হচ্ছে ভুট্টার উন্নত জাত। গমের উন্নত জাত এখানে হচ্ছে এটা শুভ্র হবে। হ্যাঁ, শুভ্র, কোথাও শুভ্র আছে কোথাও শুভ্র আছে, শুভ্রটা মোস্ট অ্যাকুরেট। গমের উন্নত জাত হচ্ছে বলাকা, দোয়েল, সোনালিকা, শতাব্দী, কাঞ্চন, আনন্দ, আকবর, অগ্রণী, বরকত। হ্যাঁ, তাহলে ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, আকবর, তারপর আমাদের হচ্ছে বরকত, ভাষা শহীদ, এছাড়া বলাকা, হ্যাঁ, সোনালিকা, দোয়েল, শতাব্দী, আনন্দ, অগ্রণী। তাহলে পরীক্ষায় আসতে পারে দোয়েল পাখি ছাড়া আর কিসের নাম? তাহলে দোয়েল পাখি ছাড়া হচ্ছে গমের নাম, এভাবে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বলাকা, দোয়েল, সোনালিকা, শতাব্দী, কাঞ্চন, আনন্দ, আকবর, অগ্রণী, বরকত, এগুলো হচ্ছে গমের উন্নত জাত। ধানের উন্নত জাত এখানে অনেকগুলো আছে ধান, হরিধান, হীরাধান, তারপর হচ্ছে ময়না, ময়না পাখি ছাড়া ধানের নাম, ইরাটম, ব্রিসাইল, চান্দিনা, চান্দিনার মানুষজন আছেন নাকি? চান্দিনা, চান্দিনার মানুষজন কুমিল্লার। তাহলে এটা হচ্ছে চান্দিনা, হচ্ছে একটা ধানের উন্নত জাত কিন্তু। তারপর হচ্ছে বাংলামতি, সুপার রাইস, মুক্তা, অগ্রণী এটা। প্রগতি, আশা, বিপ্লব, দুলাভোগ, সোনার বাংলা এক, নারিকা এক, আলোক, 6210, সুফলা, সোনার বাংলা এক, এটা ডাবল হয়ে গেছে, নারিফা, ব্রি 105, 106, বিনা 25। এগুলো সবগুলো হচ্ছে ধানের উন্নত জাত। ইয়েস, 48-এ হচ্ছে বাংলামতিটা আসছে।
আপনারা হচ্ছে আমাদের স্লাইড গুলো ভালো করে যারা আত্মস্থ করবেন এখান থেকে হচ্ছে কমন পেয়ে যাবেন। হ্যাঁ, চান্দিনা হচ্ছে কুমিল্লার একটা অঞ্চলের নাম। রায়হান, মেয়েদের ছবি হচ্ছে, মেয়েদের ছবি থাকলে এই যে মনে থাকে, আপনি এটার কারণেই দেখবেন হচ্ছে যে ভাই তো দেখাইছিল, এই কারণে মনে আছে। তাহলে ধানের উন্নত জাত হচ্ছে হরিধান, হীরাধান, ময়না, ইরাটম, বৃষাইল, চান্দিনা, বাংলামতি, সোনার বাংলা এক, বিপ্লব, এগুলো সবগুলো হচ্ছে ধানের উন্নত জাত। তাহলে এই হরিধান, হরিধান হচ্ছে এইটা হরিপদ কাপালি উনার নামে। তুলার উন্নত জাত এটা হচ্ছে রূপালী আর ডেলফোজ, এটা হচ্ছে তুলার উন্নত জাত। রূপালী আর হচ্ছে ডেলফোজ, এই দুইটা হচ্ছে কি আমার তুলার উন্নত জাত। এই যে পড়তে পড়তে হচ্ছে মনে থাকবে, শর্টকাটের কিছু নাই, কয়েকবার রিডিং দিবেন, প্রশ্ন সলভ করবেন, এগুলো ইজিলি মনে থাকবে, এগুলো নিয়ে প্যারার কোনো দরকার নাই। তাহলে রূপালী ডেলফোজ এটা হচ্ছে তুলার উন্নত জাত, রূপালী ডেলফোজ। তাহলে গম, বলাকা, দোয়েল, সোনালিকা, শতাব্দী, কাঞ্চন, আনন্দ, আকবর, অগ্রণী, বরকত। ধান হচ্ছে হরিহীরা, ময়না, ইরাটম, বৃষাইল, চান্দিনা, বাংলামতি, বিপ্লব, সোনার বাংলা এক, মুক্তা, প্রগতি, আশা, সবগুলো ধান। তুলা হচ্ছে রূপালী ডেলফোজ, হ্যাঁ একজন বলেছে রূপালী ফৌজ। টমেটোর উন্নত জাত, তাহলে অপূর্ব বাহার, তার, মানিক রতন, অপূর্ব বাহার, মানিক রতন, এগুলো হচ্ছে টমেটোর উন্নত জাত। হ্যাঁ, লাল কালার গুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি যেগুলো মার্ক করেছি ইম্পর্টেন্ট। মিন্টো এটা হচ্ছে বাংলাদেশে উৎপাদিত প্রথম হাইব্রিড টমেটো। এটা ছাড়াও আছে ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, এগুলো আছে। তাহলে অপূর্ব বাহার, মানিক রতন, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, এগুলো সবগুলো কি আমাদের টমেটো। হ্যাঁ, তাহলে মিন্টু হচ্ছে দুলাভাই, তাহলে দুলাভাইয়ের নাম মনে থাকবে, রিয়েলমি, ভুলবে না এটা। মরিচের উন্নত জাত, যমুনা, বাংলা লঙ্কা, মেজর, চন্দ্রমুখী, সনিক, চাতক। তাহলে হচ্ছে আমার যমুনা, যমুনা হচ্ছে কার বাসভবন? যমুনা কার বাসভবন দেখি বলেন, যমুনায় থাকে কে? আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব খুবই চাপে আছেন এখন, হ্যাঁ, বাংলা লঙ্কার ঝাঁজ উনি টের পাচ্ছেন। আবার আর্মিদেরও এখন খুব আনাগোনা, এই কারণে মেজর। এছাড়া চন্দ্রমুখী, চন্দ্রমুখী হচ্ছে কোন উপন্যাসের নায়িকা? কোন উপন্যাসের নায়িকা দেখি বলেন? চন্দ্রমুখী, দেবদাস। হ্যাঁ, তাহলে দেবদাসের নায়িকা, তাহলে চন্দ্রমুখী, এটা ধরেন হচ্ছে চন্দ্রমুখী। এছাড়া সনিক, চাতক। তাহলে চন্দ্রমুখীর জন্য দেবদাস চাতকের নিয়ে অপেক্ষা করতো। চন্দ্রমুখী ভূতেরও মুভি আছে। হ্যাঁ, আমি যে তোমার, শুধু যে আমার, একটা গান আছে না, মেরে ডোলনা শুন। হ্যাঁ, ভুল ভুলাইয়াতে। সনিক, সনিক হচ্ছে কি একটা মরিচের উন্নত জাত। তাহলে যমুনা, বাংলা লঙ্কা, মেজর, চন্দ্রমুখী, সনিক, চাতক, হ্যাঁ মেজর জিয়া। তাহলে মরিচের উন্নত জাত হচ্ছে এগুলা। আমের উন্নত জাত, মহানন্দা, মোহনভোগ, ল্যাংরা, এগুলো সব জানেন, গোপাল ভোগ, ব্রুনাই কিং, গৌরমতি, ইলামতি, সব মতি, নাবি, এগুলো সব হচ্ছে আমের উন্নত জাত। তাহলে মহানন্দা, মোহনভোগ, ল্যাংরা, ব্রুনাই কিং, গোপাল ভোগ, গৌরমতি, নাবি, ইলামতি, সবগুলো হচ্ছে আমার আমের উন্নত জাত। হ্যাঁ, বাংলামতি হচ্ছে আবার ধান। নাবি জাতটা হচ্ছে গিয়ে আপনার, এটা মোটামুটি নতুন আসছে, অনেকগুলো গৌরমতিদেরও নাবি জাত বলা হয়, বাট নাবিটা হচ্ছে মোটামুটি কাছাকাছি টাইমে উদ্ভাবিত একটা নাম, এই কারণে এখানে অ্যাড করে দেওয়া। হ্যাঁ, রেড কালার গুলো বেশি ইম্পর্টেন্ট। হাজি দানেশ, হাজি দানেশ ইউনিভার্সিটি, তাহলে এটা হচ্ছে হাজি ও দানেশ, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার উন্নত জাত, হাজি দানেশ। তাহলে মিষ্টি কুমড়ার উন্নত জাত হচ্ছে হাজি ও দানেশ। তামাকের উন্নত জাত, সুমিত্রা, ম্যানিলা, এগুলো হচ্ছে তামাকের উন্নত জাত। সুমাত্রা, ম্যানিলা, সুমাত্রা, ম্যানিলা, এটা হচ্ছে তামাকের উন্নত জাত। সুমাত্রা, ম্যানিলা, এগুলো কিন্তু একটা দেশে অবস্থিত, দেখি সুমাত্রা কোন দেশে অবস্থিত, সুমাত্রা কোন দেশে অবস্থিত। আমি যখন প্রশ্ন করব তখন হচ্ছে গিয়ে কমেন্ট করবেন, হ্যাঁ।
হ্যাঁ, সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়া। গুড। আর হচ্ছে ফিলিপাইন। তাহলে সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়া, ম্যানিলা হচ্ছে ফিলিপাইন। তাহলে এই দুইটা হচ্ছে আবার কি তামাকের উন্নত জাত। বেগুনের উন্নত জাত উত্তরা। উত্তরায় যাদের বাসা, উত্তরা হচ্ছে বেগুন উন্নত জাত। শুকতারা, নয়নতারা, তারাপুরি, কাজল, তাহলে সব তারা। শুকতারা, নয়নতারা, তারাপুরি। নয়ন আপনাদের হচ্ছে ইয়ে দেয় না আমাদের মার্ক টিমের, আমাদের একাডেমিক টিমের নয়ন, নয়ন বণিক। তাহলে এই হচ্ছে নয়ন, নয়নতারা, উত্তরা, শুকতারা, তারাপুরি, হ্যাঁ, কাজল, এগুলো সব কি আমার বেগুনের উন্নত জাত। নয়নে কাজল দিল তারা, সুন্দর, এই যে মতিউর সাহেবের নয়নে কাজল দিল তারা, কাজল হবে কাজল। তরমুজের উন্নত জাত, এটা হচ্ছে পদ্মা, মধুবালা, সুইট বেবি, পতেঙ্গা জায়েন্ট, এগুলো সব তরমুজের উন্নত জাত। তাহলে পদ্মা, মধুবালা, সুইট বেবি, পতেঙ্গা জায়েন্ট। পদ্মা, মধুবালা, সুইট বেবি, পতেঙ্গা জায়েন্ট, এগুলো হচ্ছে তরমুজের উন্নত জাত। পদ্মা, মধুবালা, সুইট বেবি, পতেঙ্গা জায়েন্ট। বাসন্তী, এর একটাই নাম, চীনাবাদাম। চীনাবাদামের উন্নত জাত কি বাসন্তী। তাহলে আমি হচ্ছে একটু যদি দেখি আর একটু, তাহলে আমার মরিচের মধ্যে যমুনা, যমুনা, বাংলা লঙ্কা, আমাদের ইউনূস সাহেব চাপে আছেন, বাংলা লঙ্কার ঝাঁজের চাপে। মেজর, চন্দ্রমুখী, সনিক, চাতক। হ্যাঁ, তাহলে দেবদাসের জন্য, দেবদাস চন্দ্রমুখীর জন্য চাতকের ন্যায় অপেক্ষা করত। আমের উন্নত জাত মহানন্দা, মোহনভোগ, ল্যাংরা, ব্রুনাই কিং, নাবি, গোপালভোগ, গৌরমতি, ইলামতি। হাজি দানেশ, মিষ্টি কুমড়ার উন্নত জাত। সুমাত্রা, ম্যানিলা, এটা হচ্ছে তামাকের উন্নত জাত। বেগুনের উন্নত জাত নয়নে কাজল দিল তারা, তাহলে উত্তরা, শুকতারা, নয়নতারা, তারাপুরি, কাজল বা কাজলা, তাই বলেন, লেকচার বুকে কাজলা লেখা। তরমুজের উন্নত জাত হচ্ছে পদ্মা, মধুবালা, সুইট বেবি, পতেঙ্গা জায়ান্ট। পদ্মা, মধুবালা, সুইট বেবি আর হচ্ছে পতেঙ্গা জায়ান্ট, এগুলো হচ্ছে তরমুজের উন্নত জাত। চীনাবাদাম, চীনাবাদাম হচ্ছে কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নায়ক বাবু ভাজা বাদাম। তাহলে এটা হচ্ছে বাসন্তী। বাসন্তী হচ্ছে চীনাবাদামের উন্নত জাত। বাঁধাকপির উন্নত জাত গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস, সবগুলো ক্রস লাগবে কিন্তু আবার, ঠিক আছে। তাহলে ক্রস মানে শুধু ক্রস না, এটা হচ্ছে গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস। ড্রাম হেড, এত বড় ড্রামের মধ্যে যেন আটকাবে না, ড্রাম হেড বিশাল। অগ্রদূত, অগ্রদূত হচ্ছে বইটা অনেকে পড়েন, তাহলে অগ্রদূত। তাহলে বাঁধাকপি, অগ্রদূত, ড্রাম হেড, গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস, এগুলো হচ্ছে বাঁধাকপির উন্নত জাত। ফুলকপির উন্নত জাত কার্তিকা, রূপা, অগ্রহায়ণী, তাহলে সব ফিমেইল। কার্তিকা, রূপা, অগ্রহায়ণী, এগুলো হচ্ছে কি আমার ফুলকপির উন্নত জাত। কার্তিকা, রূপা, অগ্রহায়ণী, ফুলকপির উন্নত জাত। তাহলে এই যে রূপা, রূপার নাম, রূপা মানে কি, তাহলে সে হচ্ছে ফুলকপি। হ্যাঁ, এটা হচ্ছে মাসের নাম। তাহলে কার্তিকা, অগ্রহায়ণী, এই দুইটা হচ্ছে কি মাসের নাম। আর হচ্ছে রূপা। পেঁপের উন্নত জাত, তাহলে পেঁপে দেখেন কত কিউট, পেঁপে দেখেই মনে হচ্ছে সে হচ্ছে রেড লেডি। হ্যাঁ, তার মধ্যে একটু ফরেন ফরেন ভাব আছে, সে ওয়াশিংটন সিমলায় ঘুরতে যায়, তাকে আবার আদর করে হানি ডিউ নামে ডাকা হয়। তাহলে রেড লেডি মাঝে মাঝে ঘুরতে যায় সিমলা, ওয়াশিংটনে, তাকে আদর করে হানি ডিউ নামে ডাকে। তাহলে এটা হচ্ছে আমাদের পেঁপে। পেঁপের উন্নত জাত রেড লেডি, সিমলা, ওয়াশিংটন, হানি ডিউ। সরিষার উন্নত জাত আমরা বলি না যে কল্যাণিয়া, চিঠির মধ্যে লিখি না সমীপেশু বা কল্যাণিয়া, সম্বোধন করে লিখি যে হে কল্যাণিয়া, তুমি সফল হও, অগ্রণী হও, তোমার জীবন ধন দৌলতে পরিপূর্ণ হয়ে যাক। তাহলে কল্যাণিয়া, সফল, অগ্রণী, দৌলত, এগুলো সবগুলো হচ্ছে সরিষার উন্নত জাত। তাহলে কল্যাণিয়া, সফল, অগ্রণী, দৌলত, হ্যাঁ, এগুলো হচ্ছে দুইটা অগ্রণী আছে। তাহলে সরিষার উন্নত জাত কল্যাণিয়া, সফল, অগ্রণী, দৌলত। হ্যাঁ, অনুপমের কল্যাণী।
তেল দিয়ে সফলতা কামনা। হ্যাঁ, তাহলে কল্যাণিয়া, সফল, অগ্রণী, আর হচ্ছে দৌলত। এটা হচ্ছে সরিষার উন্নত জাত। পেয়ারার উন্নত জাত কাজী পেয়ারা, খুবই ফেমাস। কাঞ্চননগর, স্বরূপকাঠি, এই দুইটা এলাকার নাম দেখি বলেন। কাঞ্চননগর কোন এলাকার নাম? চট্টগ্রামের কেউ আছেন নাকি? চন্দনাইশ, এটা হচ্ছে চট্টগ্রামে। আর স্বরূপকাঠি তো ফেমাস, বরিশাল। তাহলে ইয়াসিরের বাড়ি আছে চট্টগ্রাম। কে? হ্যাঁ, এটা হচ্ছে পিরোজপুর, পিরোজপুরের স্বরূপকাঠি, ভাসমান পেয়ারা বাগান। তাহলে কাজী, স্বরূপকাঠি, কাঞ্চননগর, ইয়েস, চন্দনাইশ, কাঞ্চননগর। তাহলে এগুলো হচ্ছে পেয়ারার জাত, কাজী, স্বরূপকাঠি, কাঞ্চননগর। আমাদের মিটবাসীরা হাত তুলছে যে তারা সহমত পোষণ করছে, আমরা আছি ভাই, আছি রে ভাই, আছি। এই যে ইউজার, সে স্বরূপকাঠির। তাহলে পেয়ারার অনেক মানুষজনকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে পেয়ারা উন্নত জাত, কাজী, স্বরূপকাঠি, কাঞ্চননগর। সূর্যমুখী, এটা মনে থাকে যে সূর্য কি দেয়? কিরণ দেয়। সূর্য কিরণ দেয়, তাহলে কিরণ থেকে হচ্ছে কিরণী। আব্দুল কাদেরও আছে চিটাং থেকে। তাহলে সূর্যমুখীর কিরণ দেয়, তাহলে সে হচ্ছে কিরণী। তাহলে আমাদের ব্যতিক্রম কি পেলাম? আমরা ব্যতিক্রম পেলাম মানে যেগুলো নদীর নাম, জায়গার নাম, কিন্তু অন্য নামে, ফসলের নামে পাওয়া যায়। সাবিয়া, এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, এখনই দেখবেন পারবেন। আমি প্রশ্ন ধরবো এখন, দেখবেন ঝটপট করে আপনার উত্তর দিবেন, নিজেরাই দিবেন। তাহলে পদ্মা, এটা নদীর ছাড়া কিসের নাম? তরমুজের নাম। যমুনা, মরিচের নাম। চান্দিনা, ময়না, এটা হচ্ছে ধানের নাম। মহানন্দা, এটা শুধু নদী না, এটা আমেরও নাম। বুলবুলি, বুলবুলি পাখি না, এটা করলারও নাম। বলাকা, দোয়েল, এগুলো হচ্ছে গমের নাম, পাখি ছাড়াও। তাহলে আমার মরিচের মধ্যে যমুনা ছাড়া আর কি ছিল? দুইটা নাম বলেন দেখি। মরিচের মধ্যে যমুনা ছাড়া আর কি ছিল? দুটো নাম দেখেন, আপনারা তরতর করে এখন পারবেন। সে সনিক, চাতক, মেজর, গুড, চন্দ্রমুখী, বাংলা লঙ্কা। এই যে ঝটপট করে পাচ্ছেন, এভাবে পরীক্ষার মধ্যে পারবেন। তাহলে দেখি এবার উত্তর করেন আপনারা এগুলা। বর্ণালী, বর্ণালী কিসের জাত? বর্ণালী কিসের জাত? সবাই উত্তর করবেন। বর্ণালী মনে আছে? বলেছিলাম দুই কাপল, বর্ণালী শুভ্র, উত্তরণ মোহর, সুপার সুইট কর্ন খাচ্ছে। তাহলে এটা কি হবে উত্তর? এটা হচ্ছে ভুট্টা। এটা হচ্ছে ভুট্টা। ইরাটম কি? ইরাটম, ইরাটম হচ্ছে আমার ধান, ভেরি গুড। মোহর, মোহর কি? মোহর, মোহর ভুট্টা। আমরা বলছিলাম নাম, ছেলেদের নাম। আকবর, তারপর হচ্ছে বরকত। বরকত কি ছিল? এটা হচ্ছে গম। মিন্টো, মিন্টো বলছিল একজনের দুলাভাই। তাহলে মিন্টো কিসের নাম? মিন্টো, টমেটো। তাহলে যমুনা, যমুনা কিসের নাম? যমুনা, এটা হচ্ছে মরিচের নাম। দানেশ কিসের নাম? দানেশ, হাজি দানেশ, তাহলে মিষ্টি কুমড়ার নাম। মিষ্টি কুমড়া। রূপা কিসের নাম? রূপা, একজন বলেছিল আমার নাম রূপা, সাথে ছিল কার্তিক অগ্রহায়ণী। তাহলে রূপা হচ্ছে ফুলকপি, ফুলকপি। ড্রামহেড অগ্রদূত কি ছিল? এটা ছিল বাঁধাকপি, বাঁধাকপি। আমাদের কাজী পেয়ারা, তাহলে এটা হচ্ছে আমাদের পেয়ারা। উত্তরা কি ছিল? উত্তরা সমস্ত তারা, নয়নে কাজল দিল তারা, তাহলে এটা হচ্ছে বাগুন, বেগুন। মধুবালা, পদ্মা, সুপার সুইট, না পতেঙ্গা জায়ান্ট, সুইট বেবি কি তরমুজ। দেখেন কি পরিমাণ ভালোবাসা তরমুজের প্রতি, কিভাবে কি কি নাম দিয়েছে তারা।
মহানন্দা। মহানন্দা কি ছিল? মহানন্দা ছিল আমাদের আম। বাসন্তী কিসের নাম ছিল? বাসন্তী। বাসন্তী ছিল চীনা বাদাম। কাঁচা বাদাম, রাজা কাঁচা বাদাম। হ্যাঁ, তাহলে চীনা বাদাম। পারা যাবে? এই যে এখন উত্তর কারা দিচ্ছে? জনগণই দিচ্ছে। পারা যাবে। এভাবে যখন আবার প্রশ্ন করবেন, অপশন দেখলেই মনে পড়ে যাবে। সাদিয়াতুল মুনা, আমরা আশাবাদী হই, প্রশ্ন সলভ করি, অন্যরা যেভাবে পারছে আপনারাও পারবেন। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ের, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ের। আচ্ছা, মানিক রতন, বাহার, এগুলো কিসের? মানিক রতন বাহার এগুলো হচ্ছে টমেটো। রূপালী কিসের নাম ছিল মনে আছে? রূপালী ডেলফোজ, এগুলা তুলা। কার্ডিনাল, কার্ডিনালটা হচ্ছে কিসের নাম ছিল? কার্ডিনাল, এটা ছিল আলুর নাম। গোলগাল আলু। সোনার বাংলা কি ছিল? সোনার বাংলা, সোনার বাংলা, সোনার বাংলা এক, তাহলে এটা হচ্ছে ধান। ভেরি গুড, চমৎকার রেসপন্স। সিবিএল তোষা, দেখি বলেন। এটা হচ্ছে পাট। Good. এবার আসি হচ্ছে আমরা কোন ইনস্টিটিউট কোথায় অবস্থিত। আমাদের এই যে ফসল নিয়ে বিভিন্ন জায়গায় গবেষণা চলে, হ্যাঁ, তাহলে গবেষণার জন্য কিছু গবেষণা ইনস্টিটিউট আছে, বিভিন্ন কেন্দ্র আছে, আমরা এগুলো একটু দেখি। তাহলে আমাদের পাট গবেষণা বোর্ড, এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত। হ্যাঁ, মানিকগঞ্জ। ফাইটটা যাই, বুকটা ফাইটটা যাই। তাহলে কার কার এলাকা? এটা হচ্ছে আমাদের মমতাজের এলাকা। তাহলে পাট গবেষণা বোর্ড, এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত। নদী গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে ফরিদপুরে। নদী গবেষণা, ফরিদপুর। রাবার গবেষণা বোর্ড, রাবার মানেই হচ্ছে রামু কক্সবাজার, তাহলে কক্সবাজারে হচ্ছে রাবার গবেষণা বোর্ড। তাঁত গবেষণা বোর্ড, তাঁত গবেষণা বোর্ড, এটা হচ্ছে আমাদের নরসিংদীতে। চা, চায়ের জন্য তো ভাই সিলেট, এটা হচ্ছে শ্রীমঙ্গল, সিলেট। ইক্ষু গবেষণা, ডাল গবেষণা, পাবনার মানুষজন আছে নাকি? ইক্ষু আর ডাল গবেষণা কেন্দ্র তাদের ওখানেই। তারা আখ আর ডাল নিয়ে গবেষণা করে। হ্যাঁ, নরসিংদী মৃত। তাহলে তাঁত গবেষণা বোর্ড। তাহলে ইক্ষু আর ডাল হচ্ছে ঈশ্বরদী পাবনার। তাহলে হচ্ছে নুপুরের, নুসরাতের, তাহলে ইক্ষু ডাল তাদেরকে দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, এখানে আছে এটা চা গবেষণা কেন্দ্র। কেন্দ্র বললে, চা গবেষণা কেন্দ্র বললে শ্রীমঙ্গল, সিলেট। আর যদি চা বোর্ড বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে আরো আছে বন গবেষণা কেন্দ্র, বন গবেষণা চা বোর্ড, এগুলো চট্টগ্রামে। গম গবেষণা কেন্দ্র, গম দিয়ে দিলাম আমরা দিনাজপুরে। ফরিদপুরে কোনটা দিছিলাম আমরা? ফরিদপুরে নদী গবেষণা দিছিলাম। দিনাজপুরে দিয়ে দিলাম আমরা গম, বললাম যে তোমরা গম নিয়ে গবেষণা করো। চাপাই মানে তো আম, তাহলে সেখানে আম গবেষণা কেন্দ্র আমরা দিয়ে দিই। বগুড়াতে আমরা দিলাম মশলা। বগুড়া শিবগঞ্জের ওদিক দিয়ে মশলা খুবই ভালো, তাহলে মশলা গবেষণা করতে এলাম বগুড়ার বাসিন্দাদের, বগুড়ার ছোলপলদের। রেশম নিয়ে গবেষণা করতে দিলাম রাজশাহীকে, রেশম রাজশাহী, র র। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, যেহেতু পাহাড়ে অবস্থিত, এটা হচ্ছে খাগড়াছড়িতে। হ্যাঁ, রাজশাহী সিল্ক। ইলিশ মাছ, নদীর মাছ গবেষণা কেন্দ্র, তাহলে ইলিশ চাঁদপুরের ইলশা। চাঁদপুর, চাঁদপুরে আছে নাকি? ইলিশ মাছ এবং নদীর মাছ গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে চাঁদপুর। ধান গবেষণা, তাহলে এটা হচ্ছে এই যে চাঁদপুরে অনেক বের হয়েছে, স্বর্ণালী, ফারহানা।
এগুলো সবগুলো হচ্ছে তাজপুরের বাসিন্দা, তাহলে তাদেরকে ইলিশ মাছ এবং নদীর মাছ দিয়ে গবেষণা করতে দিলাম। ধান নিয়ে গবেষণা করতে দিলাম আমরা জয়দেবপুর গাজীপুরের। বললাম যে তোমরা খালি ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করবা, আমাদের অনেক কাজে আসবে। হ্যাঁ, ওখানে কিন্তু অনেক বড় বড় হচ্ছে মানে অনেক উন্নত জাতের গবেষণা চলে জয়দেবপুর গাজীপুরে, ধান গবেষণা ইনস্টিটিউট। এই যে কুমিল্লার মেয়ে চাঁদপুরের বউ, তাহলে ইলিশ মাছ নদীর মাছ গবেষণা কেন্দ্র রিয়েলমি, তাহলে অনেক দিকে সে মিল পাচ্ছে। যশোর বলে আমরাই কেন পিছিয়ে থাকবো? আমরা যেরকম গোলাপ ফুলের জন্য বিখ্যাত, তেমনি আমরা তুলা নিয়েও গবেষণা করি। তাহলে যশোরে তুলা গবেষণা ইনস্টিটিউট। আলু নিয়ে গবেষণা করে রংপুরের মানুষজন, কলা নিয়ে গবেষণা করে হচ্ছে বাগেরহাটের লোকজন, চামড়া নিয়ে হচ্ছে হাজারিবাগ ঢাকা। হ্যাঁ, এরা চামড়া নিয়ে গবেষণা করে। তবে এটা হচ্ছে এখন ওই সাভারের দিকে শিফট হয়ে গেছে, আলু খাই বেশি। না, এটা গবেষণা ইনস্টিটিউট, এটা আসবে সামনে। তামাক গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে রংপুরে। এগুলো কিন্তু গবেষণা ইনস্টিটিউট, আর গরু গবেষণা হচ্ছে সাভারে। তাহলে এগুলো জাস্ট একবার রিডিং পরে মনে রাখবো, এগুলো প্রাণ জীবন দেওয়ার দরকার নাই মোটামুটি। কোনটা তুলা ঝিনাইটা ওটা আসবে, এগুলো গবেষণা বোর্ড, ঠিক আছে। রিডিং দিব কয়েকবার, কয়েকবার জীবন দিব না। হ্যাঁ, জান দেওয়ার প্রয়োজন নাই, কয়েকবার রিডিং করবে, এখান থেকে মনে থাকবে। শেষ হয় নাই কিন্তু এখনো। হ্যাঁ, ময়মনসিংহ বলে আমাদের নিয়ে ভাই কিছু বললেন না। বললাম হচ্ছে গিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, আমাদের আছে বিনা। হরিণ গবেষণা, হরিণ নিয়ে গবেষণা করবে তো বাগেরহাটের মানুষজন, সুন্দরবনের এলাকা না, এটা হচ্ছে বাগেরহাটে। কুমির, কুমির মিঠাপানির কুমির নিয়ে হচ্ছে ভালুকা ময়মনসিংহ, আর লোনাপানির কুমির নিয়ে হচ্ছে দুলহাজরা কক্সবাজার। মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাকৃবি ময়মনসিংহে। পুষ্টি গবেষণা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেই। তাহলে ময়মনসিংহের মধ্যে মৎস্য গবেষণা কেন্দ্র আছে, আর হচ্ছে বিনা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে ময়মনসিংহে। তাহলে ইভা আছে বাগেরহাট, ফারিয়া বাগেরহাট, তাহলে এরা হচ্ছে হরিণ নিয়ে গবেষণা করবে। আতি আছে ময়মনসিংহের, তাহলে তারা বিনা আর মৎস্য গবেষণা দিয়ে দিলাম। হ্যাঁ, কুমির যদি দেয় তাহলে মিঠা লোনা মেনশন করে দিতে পারে। চিন্তা করেন লোনা পানি, সমুদ্রের নোনা পানি, তাহলে এটা অবশ্যই কক্সবাজার, সমুদ্রের নোনা, তাহলে এটা হচ্ছে কক্স। হ্যাঁ, কক্সে। এবার আসি তাজিনুর, সব পড়ে ফেলতে হবে, সব রিডিং তো দিতে হবে, পর অনেক কমাচ্ছি না। সবগুলো অ্যাড করলে বিপিনুল, সব অ্যাড করলে তো আর বলবেন যে তখন কানবেন যে ভাই কি করলেন। ডিপার্টমেন্ট অফ দ্য এগ্রিকালচার এক্সটেনশন, এইটা ফুল ফর্মটা আমরা একটু মনে রাখবো, ডিএই, ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, এটা ঢাকার খামারবাড়িতে অবস্থিত। বিএডিসি, এটা হচ্ছে বীজ সরবরাহকারী, বীজ সরবরাহকারী। মিটের ইউজার, খালি হাত তুলতেছে, পকেটে ঢুকাতে হবে কিন্তু হাত। তাহলে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএডিসি। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা দিলকুশা ঢাকাতে অবস্থিত। বিএসআরআই সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, তাহলে ইক্ষু দিয়ে গবেষণা করতেছে কারা? ঈশ্বরদী পাবনার মানুষজন। তারা ইক্ষু ছাড়া আর কি নিয়ে গবেষণা করে? ইক্ষু ছাড়া তারা আর কি নিয়ে গবেষণা করে? তারা ডাল নিয়েও গবেষণা করে। বিএআরসি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, এটা
ফার্ম গেটে অবস্থিত। কখনো যদি চাই প্রশ্ন উল্টাপাল্টা করলো, ফুল ফর্ম লিখতে বললো, তখন এক নজর এগুলো একটু পড়ে নেবেন। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। তাহলে চা গবেষণা ইনস্টিটিউট কোথায় দেখি বলেন? চা নিয়ে গবেষণা করতেছে কোথায়? কারা? ওরা কারা? ওরা শ্রীমঙ্গলের মানুষজন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট। তারা চা নিয়ে গবেষণা করতেছে। আর চা গবেষণা বোর্ড কোথায়? চা বোর্ড কোথায়? চা বোর্ড সিটিজিতে, চিটাঙে। শের বাংলা কৃষি আমাদের হচ্ছে দক্ষিণ এশিয়ার কিন্তু এটা প্রাচীনতম কৃষি শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা কিন্তু সবার আগে আমাদের এখানে হয়েছে 1938-এ, এবং যখন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তখন এটা থেকে তার অধীনে আনা হয়। 2001 সালে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। তাহলে প্রাচীনতম একটা ইনফরমেশনই জাস্ট মনে রাখবো, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে টোটাল 7টা। তাহলে 1961 সালে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় হয় ময়মনসিংহে। তাহলে 7টা কি কি মুখস্থ করার প্রয়োজন নাই। এটা কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় জয়দেবপুর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, আর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম। স্টুডেন্ট আছেন নাকি আমাদের কেউ কৃষি বিশ্ববিদ্যালয়ের? বাকরি বিধে কিন্তু প্রচুর ক্যাডার হয় প্রত্যেক বছর। এটাকে বাংলাদেশ ক্যাডার বিশ্ববিদ্যালয় বলা যায়। হ্যাঁ, বঙ্গবন্ধুটা এখন গাজীপুর কৃষি, তাহলে এটার নাম হয়ে গেছে এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এটা এখনই চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের আর কনফিউশনে ভোগা লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের একটা কৃষির নিয়ে এত যেহেতু কাজ কারবার আমরা করতেছি, আমাদের একটা কৃষি ব্যাংক লাগবে। তাহলে 1973 সালে কিন্তু আমাদের এই কৃষি ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। এটা একটা বিশেষায়িত ব্যাংক, স্পেশাল সরকারি ব্যাংক। তাহলে মহিমা আছে। এবার আসছি আমরা কিছু ডাটা নিয়ে কাজ কারবার, আমাদের ডাটাগুলো লাগবে। তাহলে আমাদের মোট আবাদযোগ্য জমি হচ্ছে এটা 1 কোটি, হ্যাঁ, 59,03,000 হেক্টর। এটা কৃষি পরিসংখ্যান বর্ষবন্ধ 2024 অনুযায়ী 159,03,000। না, জিআই পণ্য মুখস্থ করতে হবে না, শুধু একটা ইনফরমেশন মনে রাখবেন, জিআই পণ্য আছে হচ্ছে আমাদের এখন 60টা, 60। সর্বশেষ কোনটা শুরুতে পড়াইছি? সর্বশেষ কোনটা? হ্যাঁ, পাট। সর্বশেষ ফরিদপুরের পাট, ফরিদপুরের পাট। তাহলে আমাদের ফসলের নিবিড়তা হচ্ছে 198%। নিবিড়তা মানে হচ্ছে একটা জমিতে আপনি যতবার ফসল ফলাবেন ওটার শতকরা হার। লেকচার বুকে আবাদযোগ্য জমি 3 কোটি দেওয়া, কারণ এটা হচ্ছে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ আগেরটা অনুযায়ী। 2024টা একদম রিসেন্টলি বের হয়েছে। হ্যাঁ, তো এটা আপডেটেড ইনফরমেশন। তাহলে আমাদের ফসলের নিবিড়তা হচ্ছে 198%। এইটা এইটা হচ্ছে লাগবে মোট আবাদযোগ্য জমি। ওটা একরে ছিল, রিক্তা ওটা ছিল একরে। ও আচ্ছা, জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, এটা হচ্ছে ভৌগোলিক নির্দেশক পণ্য। ধরেন আপনার যে জায়গায় যেটা অথেন্টিক, হ্যাঁ, তো অথেন্টিসিটি দাবি করে মানুষজন হচ্ছে এটাকে নথিভুক্ত করতে চাই, বলে যে এই জিনিসটা হচ্ছে আমার এলাকার পণ্য, এটা আমার এখানকার ইউনিক, আমি এটাকে নথিভুক্ত করব। যেমন ফরিদপুরের মানুষজন বলল পাট পুরো বাংলাদেশে আবাদ হলেও পাটের জন্য হচ্ছে আমরা ফরিদপুরি সেরা, তো এই কারণে এটা আমাদের এখানকার অঞ্চল, এই কারণে তারা জিআই অধিভুক্ত করছে।
এখানে হেক্টর যেটা মনে লিখছি এটা এটা মনে রাখেন, আর একরে হচ্ছে ওই 3,59,000 যেটা বলছি ওইটা। নিবিড়তা মানে হচ্ছে গিয়ে একটা জমিতে যতবার ফসল ফলানো যায়। ধরেন একটা জমিতে আমি বছরে 3বার ফসল ফলাতে পারছি, তাহলে 300% হবে হচ্ছে এই ফসলের নিবিড়তা। কিন্তু ফসলের নিবিড়তা আমাদের বাংলাদেশে কত? 198%। না, জামদানির সত্য হচ্ছে এটা এখন বাংলাদেশের ইয়েতেই যাবে, তবে এটা এখন মীমাংসায় আছে, এটা আমরা বাংলাদেশের পক্ষেই যাবে। হ্যাঁ, এবার আসি কৃষি শুমারি। আমাদের পূর্ব পাকিস্তানে প্রথম কৃষি শুমারি হয়েছে 1960-এ, পূর্ব পাকিস্তানে। স্বাধীনতার পর থেকে আমাদের এখানে 5টা কৃষি শুমারি হয়েছে। তাহলে আমাদের দেশে মোট কৃষি শুমারি হচ্ছে কয়টা? 6টা। একটা হয়েছে স্বাধীনতার পূর্বে, 5টা হয়েছে স্বাধীনতার পরে। তাহলে যদি মোট কৃষি শুমারি বলে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 6টা। আর যদি বলে বাংলাদেশে কৃষি শুমারি, তাহলে সেক্ষেত্রে হবে 5টা। তাহলে বাংলাদেশে হয়েছে 5টা। আমাদের প্রথম কৃষি শুমারি কখন হয়েছে? 1977 সালে প্রথম কৃষি শুমারি হয়। আমাদের প্রথম কৃষি শুমারি। 1983-84 সালে আমাদের দ্বিতীয় কৃষি শুমারি। 96 সালে তৃতীয়। 2008-এ চতুর্থ। আর বাংলাদেশে সর্বশেষ হচ্ছে 2019 সালে। সর্বশেষ 2019। তাহলে আমার কখন কখন? 77, 83-84, 96, 2008, আর হচ্ছে সর্বশেষ 2019। তাহলে পিপিনুল করছিল 2019-এরটা। তাহলে তার ডিরেক্ট এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মোট বললে 6টা। 1960, প্রথমটা হচ্ছে 1960-এ। এটা কিন্তু আদমশুমারি না, হ্যাঁ, এটা কৃষি শুমারি। না, একবার দেখলেই তো মনে থাকবে, মুখস্থ করার কিছু নাই। সর্বশেষটা মনে রাখেন, প্রথমটা মনে রাখেন। 1977-এ প্রথম। না, দেশেই করে। আর বাংলাদেশে করে 2019 সালে। আমাদের পিপিনুল জিজ্ঞেস করছে, আচ্ছা পিপিনুল কি, এটা কি আপনার আসল নাম পিপিনুল, নাকি বিপিনুর থেকে অনুপ্রাণিত হয়ে লিখছেন? আচ্ছা, এই যে সাইদা কথায় কথায় কুইজ চলতেছে না। হ্যাঁ, ওটাই বললাম, বিপিনুল বলছিল বলে কয়দিন আগে। আমি ওটাই দেখেও চিন্তা করতেছি। তাহলে সর্বশেষ কিছু হয়েছে 2019 সালে। নিপুল ভাই, তাহলে আমাদের কৃষি শুমারি 2019 অনুযায়ী আমরা দেখেছি কি, কৃষির উপর নির্ভরশীল পরিবার 46.61%, 46.61% হচ্ছে আমাদের কৃষির উপর নির্ভরশীল পরিবার। কৃষি শুমারিতে আমরা দেখি যে কোন ফসল কি পরিমাণ উৎপন্ন হয়েছে, কারা ফসলের উপর বেশি ডিপেন্ডেন্ট, এরকম পুরো কৃষি সংক্রান্ত একটা জরিপ হয়। তাহলে কৃষির উপর নির্ভরশীল পরিবার 46.61%। নিজের জমি নাই এমন সবচেয়ে পরিবার সবচেয়ে বেশি রয়েছে কোথায়? ঢাকা বিভাগে। কারণ পুরো দেশ থেকে আসে তারা। হ্যাঁ, তো এখানের মধ্যে ম্যাক্সিমামে দেখা যায় কি ঢাকার মধ্যে ঢাকার বাসিন্দাই কম। তো স্বাভাবিকভাবে এখানে নিজের ল্যান্ড না থাকাই এটা স্বাভাবিক। নিজের জমি নেই এমন পরিবার সবচেয়ে বেশি কোথায়? ঢাকা বিভাগে। দেশের সবচেয়ে কৃষি নির্ভর পরিবার বরিশাইল্লা মনু। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশাইল্লারা। হ্যাঁ, আছে না একটা গান, মরেছে ন মই কেডা, বরিশাইল্লা বেডা। তাহলে সেই বরিশাল বিভাগ হচ্ছে সবচেয়ে কৃষি নির্ভর পরিবার। সর্বোচ্চ মৎস্যজীবী খানাও বরিশালরা। বরিশালরা বলছে আমরা সবথেকেই সেরা। তাহলে কৃষিতেও সেরা, মৎস্যজীবীতেও সেরা এই বরিশাল বিভাগের বাসিন্দারা।
এবার আসি, একটু জান দেব আমরা এখানে, জান দিব। উৎপাদনে শীর্ষ জেলা কোনটা? তাজিনুর মুই। তাহলে ধান চাষযোগ্য মাছ, এটাতে ময়মনসিংহ। ধানে আর চাষযোগ্য মাছে ময়মনসিংহ সেরা। মসুর পাটে ফরিদপুর সেরা। পেঁয়াজে পাবনা। আনারস কলা এরা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের বাসিন্দা আছেন নাকি? টাঙ্গাইলের হচ্ছে ওদিকের শেরপুর মধুপুর ওগুলোর মানে আনারস গুলো বিশাল বিশাল সাইজ। এই যে অনেকেই আছেন। তাহলে আনারস কলাতে সেরা হচ্ছে শীর্ষস্থান অধিকার করেছে টাঙ্গাইল। কমলা আদাতে হচ্ছে রাঙামাটি। রাঙামাটি বাসিন্দা আছেন নাকি? আদা কমলায় আমরা সেরা। আখ রসুনে হচ্ছে নাটোর। ইক্ষু গবেষণা কেন্দ্র যদিও ঈশ্বরদীতে, আখ রসুনে আছে নাটোর। হ্যাঁ, নাটোরের সৈকত। তাহলে আখ রসুনে সেরা নাটোর। দিনাজপুর সেরা ভুট্টায়। তবে লিচুতে সেরা দুর্ভাগ্যজনক ভাবে পাবনা। পেঁয়াজ পাবনা, লিচুও পাবনা। তাহলে পেঁয়াজ লিচু এগুলো নিয়ে গেছে এবার পাবনা, দিনাজপুর থেকে ছিন্ন করে নিয়ে গেছে পাবনাকে। বউ ঠিক রাখতে গিয়ে সব আইছে। পেয়ারা আবার চট্টগ্রাম আছে। তুলা ঝিনাইদা। তুলা ঝিনাইদা। পাকা তাল ছিল গত বছর বরিশালের, এবার হারে হেরে গেছে তারা নোয়াখালীর কাছে। পাকা তাল এবার নিয়ে গেছে নোয়াখালী। হ্যাঁ, লিচুও ছিল গতবার দিনাজপুরের কাছে, লিচু এবার স্থান হারিয়েছে পাবনার কাছে। তাহলে পাকা তাল নিয়ে গেছে বরিশালের জায়গায় নোয়াখালী। সয়াবিন কিন্তু আবার লক্ষ্মীপুর ধরে রাখছে, 75% সয়াবিন তাদেরই হয়। চিংড়ি সাতক্ষীরা ওদের থেকে কেউই মনে হয় না এটা কাটতে পারবে। তরমুজ এটা হচ্ছে খুলনা। আলু রংপুর। চায়ের রাজাও হচ্ছে মৌলভীবাজার, এটা হচ্ছে তাদের থেকে কেউ কাটতে পারবে না। গোলাপে যশোর। হ্যাঁ, যশোরে আর কি ছিল মনে আছে নাকি? যশোরে আর কি ছিল? কোন গবেষণা? যশোরে কি ডাল ছিল? তুলা ছিল। তাহলে একজন বলছিলেন তুলায় ঝিনাইদা কিনা, উৎপাদনে শীর্ষ ঝিনাইদা, কিন্তু তুলা নিয়ে গবেষণা কেন্দ্র আবার করে রাখছে যশোরে। কাঁঠালে হচ্ছে গাজীপুর সেরা। কাঁঠালে গাজীপুর, কাঁঠালের বার্গার গাজীপুরে গেলে খাওয়া যাবে, কাঁঠালের বিরিয়ানি খাওয়া যাবে। বিলের মাছে সেরা হচ্ছে সুনামগঞ্জ, খুবই ফাইন মাছ তাদের। হলুদে সেরা খাগড়াছড়ি। গমে আছে ঠাকুরগাঁও। তামাকে সেরা কুষ্টিয়া। তামাকে কুষ্টিয়া। আর আম মানেই চাপাই। তাহলে আমরা আরেকবার দেখি, আমাদের ধান মাছ ময়মনসিংহ, আমাদের মসুর পাট ফরিদপুর, পেঁয়াজে পাবনা, লিচুতে পাবনা, আনারস কলাতে টাঙ্গাইল সেরা, কমলা আদাতে রাঙামাটি সেরা, আখ রসুনে নাটোর সেরা, ভুট্টা দিনাজপুর, লিচুতে পাবনা, পেয়ারাতে চট্টগ্রাম, তুলাতে ঝিনাইদা, পাকা তাল নোয়াখালী নিয়ে গেছে, সয়াবিন নিয়ে গেছে লক্ষ্মীপুর, চিংড়ি নিয়ে গেছে সাতক্ষীরা, তরমুজ খুলনা, আলুতে আছে রংপুর, চা মৌলভীবাজার। এগুলো চা গোলাপ এগুলো মনে থাকবে, গোলাপে যশোর, কাঁঠালে গাজীপুর, বিলের মাছ মানেই হচ্ছে গিয়ে আমার সুনামগঞ্জ সেরা, হলুদ হচ্ছে খাগড়াছড়ি, গম হচ্ছে ঠাকুরগাঁও, তামাক কুষ্টিয়া, আম হচ্ছে চাপাই। তাহলে আমাদের হচ্ছে আমের দাওয়াত দিয়েছে কে? আমার দাওয়াত দিল তামিমা। তাহলে আমরা তামিমার ওখানে যাব আম খাইতে। হ্যাঁ, আমের হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আমের মুকুট ছিনিয়ে নিয়েছে এবার চাপাই। আর জো আছে, তাহলে আমরা আমের লোক অনেক, আরে অনেকজন, অনেক বাসিন্দা, তাহলে প্রচুর আম, আমরা আম খেতে পারবো। তাহলে ক্যাডার হয়ে হচ্ছে আমাদের আম পাঠাই দিবে এরা সবাই।
ব্রাহ্মণবাড়িয়া তো সাংস্কৃতিক রাজধানী। রুটির ঝুড়ি কি ঝুড়ি এগুলো নিয়ে সব আসবো। ধানের রাজধানী, তাহলে আমরা ধান উৎপাদনের শীর্ষ দেখলাম কাকে? ধানের শীর্ষ দেখলাম আমরা ময়মনসিংহকে। আর ধানের রাজধানী নামে তবে খ্যাত হচ্ছে নওগাঁ জেলা, ধানের রাজধানী হিসেবে খ্যাত। নওগাঁর বাসিন্দা আছেন নাকি? তাহলে মাহমুদা আছে, ফারিয়া আছে, তাহলে নওগাঁ দেশেরা হচ্ছে তারা ধানের রাজধানী নামে খ্যাত। হ্যাঁ, মায়ের জন্য সেরা ব্রাহ্মণবাড়িয়া, এক্সের মায়ের হবে, টেড়া দিয়ে ফুটায় যাবে। তাহলে ধানের রাজধানী হচ্ছে নওগাঁ। রুটির ঝুড়ি, রুটির ঝুড়ি হচ্ছে দিনাজপুর, রুটির ঝুড়ি দিনাজপুর। ঠিক আছে, এটা যাতে ভুল না হয়, রুটির ঝুড়ি বলা হচ্ছে দিনাজপুর জেলাকে। বরিশাল বাংলার শস্য ভান্ডার, তাহলে আমাদের সবচেয়ে বেশি কৃষিজীবী মৎস্যজীবী পরিবার কোথায় বেশি? দখল করেছে বরিশাল। হ্যাঁ, বাংলার ভেনিস বরিশাল। আবার সিঙ্গাপুর বানাই দেন না, দেখেন বাংলাদেশে সিঙ্গাপুর কোনটা? আমাদের এক চিত্রনায়ক বলছিল বাংলাদেশে সিঙ্গাপুর বানাই দিয়ে আমাদের ভাষায় লাইতেছে তারা। চিরাঙ্গে আমাদের রিয়াজ বলছিল সিঙ্গাপুর। হ্যাঁ, কিন্তু আমরা 2 ঘন্টা বৃষ্টিতে ভাসা যাচ্ছি। এবার চলেন আমরা পজিশন দেখি। আমরা কিন্তু ইলিশে প্রথম, ফার্স্ট আমরা, ইলিশে আমরা প্রথম পুরো ওয়ার্ল্ডে ইলিশ উৎপাদনে। হ্যাঁ, আমি চিরাঙ্গা, খাস চিরাঙ্গা আমি, সাতকাইন্না। তাহলে প্রথম হচ্ছে ইলিশ উৎপাদনে আমরা প্রথম। হায় হায় গরুচর। ব্যবসায়ী বলেন, ব্যবসায়ী, বিজনেসম্যান। হ্যাঁ, সাদমান, কথা শুনে বুঝা গেছে। তাহলে দ্বিতীয় হচ্ছে মিঠা পানির মাছ। বাহ, তাহলে চিরাঙ্গা অনেকজন আছে। হ্যাঁ, কুমকুম আমাদের চিটাঙের কিছু টোন আছে, কিছু ওয়ার্ডিং আছে, এটা শুনলে অবশ্যই বোঝা যাবে। তাহলে মিঠা পানির মাছ, কাঁঠাল এবং পাট উৎপাদনে কিন্তু আমরা ওয়ার্ল্ডে সেকেন্ড। ধান উৎপাদনে আমরা থার্ড। তেলাপিয়া, ব্যাচালোরদের হচ্ছে, ব্যাচালোরদের ইলিশ তেলাপিয়া, তেলাপিয়া উৎপাদনে হচ্ছে আমরা চতুর্থ। ওরে আল মাহমুদ সাতকানিয়া কলেজে পড়ছে, চমৎকার। সন্দীপ, আরে অনেক আছে বাসিন্দা আমাদের। ভিডিওর একটা মজা, আমাদের হচ্ছে 64 ডিস্ট্রিক্ট কাভার করে। তাহলে পঞ্চম হচ্ছে আমরা চাষযোগ্য মাছ উৎপাদনে। তাহলে চাষযোগ্য মাছ উৎপাদনে আমরা কোন জেলাকে শীর্ষে পাইছিলাম? চাষযোগ্য মাছ উৎপাদনে শীর্ষে কাকে দেখছিলাম? ময়মনসিংহকে। গুড। না, ফারিহা চিটাং বেশি বলে চিটাং বিভাগের বলা যায়, এটা খুবই কাকতালীয় একটা ব্যাপার আসলে। সপ্তম হচ্ছে আমরা আলু উৎপাদনে, আলুতে আমরা সেভেন্থ। আবার আম পেয়ারা চা উৎপাদনে হচ্ছে আমরা অষ্টম। হ্যাঁ, আরেফিন ভাই হচ্ছে সন্দীপী, পীর শামসুল আরেফিন সন্দীপী। তাহলে আমরা প্রথম হচ্ছে ইলিশ উৎপাদনে, দ্বিতীয় হচ্ছে মিঠা পানির মাছ, কাঁঠাল আর পাট উৎপাদনে, তৃতীয় হচ্ছে ধান উৎপাদনে, চতুর্থ আমরা তেলাপিয়া উৎপাদনে, চাষযোগ্য মাছ উৎপাদনে আমরা পঞ্চম, আলু উৎপাদনে আমরা সপ্তম। না, ষষ্ঠতে হচ্ছে আমাদের কোনো পজিশন নাই, কারণ সিক্স দিয়ে নাই। হ্যাঁ, রিয়াজউদ্দিন বাজার পুরোই সাতকানিয়ার দখলে। ধানের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। এটাই ঠিক মতো প্রশ্ন হয়নি ইসরাত, এটা একটা প্রশ্ন। তাহলে অষ্টম হচ্ছে আম পেয়ারা চা উৎপাদনে। এই সন্দীপই হচ্ছে আমার মায়ের টাইটেল কিছু না, সন্দীপের তো এই কারণে মজা করে হচ্ছে পীর শামসুল আরেফিন সন্দীপী বলা।
তাহলে ডিজিটাল যুগে কৃষি, এটা জাস্ট একবার রিডিং। আমরা কৃষি কথা, কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটা ম্যাগাজিন, কৃষি কল সেন্টার, এটা তাদের ডায়াল নাম্বার 16123। ফুড ফর নেশন, এটা হচ্ছে আমাদের প্রথম উন্মুক্ত কৃষি মার্কেট অনলাইন প্ল্যাটফর্ম। কৃষক বন্ধু ফোন সেবা হচ্ছে 331। আচ্ছা, এখন তাহলে আপনাদের আমি কিছু প্রশ্ন করি। হ্যাঁ, জেলা তো পড়ে আসছেন, অনেক উত্তরই সবাই বলছেন। তাহলে হচ্ছে আমরা আরেকবার রিভিশন দিই। কাঁঠাল উৎপাদনে শীর্ষে কারা? কাঁঠালে শীর্ষে কোন জেলা? কাঁঠালের বার্গার খাইতে পারবেন গাজীপুরে গিয়ে। আমরা বিলের মাছে সেরা কোনটা? বিলের মাছ সুনামগঞ্জ। পেঁয়াজে সেরা কে? পেঁয়াজ, পেঁয়াজে সেরা পাবনা। গতবার ফরিদপুরের দখলে ছিল, এখন তারা পাবনা নিয়ে নিয়েছে মোটামুটি। আমাদের কমলা, কমলাতে শীর্ষে কে? কমলা রাঙামাটি। রাঙামাটির কমলা ছাড়া আরেকটা কোনটাতে শীর্ষে? রাঙামাটি আদাতের শীর্ষে, ভেরি গুড। আমে শীর্ষে কে? আমে আমাদের অনেকজন বাসিন্দা চাপাই। তাহলে কলাতে সেরা কারা? কলা, কলা কেলা, টাঙ্গাইল কলা আনারস। তুলাতে সেরা কারা? তুলা ঝিনাইদা। ভুট্টাতে সেরা কে? ভুট্টা দিনাজপুর। গুড। আর আমাদের পাকাতাল, পাকাতাল, পাকাতাল হচ্ছে নিউ ক্যালি, নিউ ক্যালি। আমার সেকেন্ড নোয়াখালীর বাসিন্দা আছেন নাকি? নোয়াখালীর কেউ আছেন? নোয়াখালীর হচ্ছে, মানে আমার সেকেন্ড হোম টাউন বলি আমি নোয়াখালীকে, কারণ হচ্ছে আমি নোয়াখালী মেডিকেল কলেজে পড়ছি। আমি নোয়াখালীতে মোটামুটি 8 বছর কাটাইছি। বাহ, অনেকে আছে নোয়াখালীর বাসিন্দা। আচ্ছা, আমরা উত্তরবঙ্গের মানুষ আছে তো অনেক। আমাদের লাবু ভাই আছে না? হ্যাঁ, ভালো ছিল, এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো ছিল। তাহলে ডিজিটাল যুগে কৃষি, এগুলো আমরা জাস্ট একটু দেখলাম। আমাদের একটা চাষ পদ্ধতি আছে যেটা হচ্ছে ভাসমান চাষ পদ্ধতি। হ্যাঁ, এইটা আমাদের এফএও, খাদ্য কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এরা হচ্ছে এই চাষ পদ্ধতিটাকে কৃষি ঐতিহ্য সাইট হিসেবে তারা স্বীকৃতি দিছে আমাদের এটাকে তারা। হ্যাঁ, তাহলে আমরা ধান সম্বন্ধে একটু জেনে আসি। আমাদের ধান কয় প্রকার? 3 প্রকার, আউশ, আমন, বোরো। আমাদের প্রায় 70 ভাগ জমিতে কিন্তু ধান চাষ হয়। আচ্ছা ঠিক আছে, এলাকার বাসিন্দা আমরা পরে খুঁজবো, আমরা এখন পড়ায় মনোযোগ দিব। আউশ, আমন, বোরো, এটা হচ্ছে আমাদের প্রধান 3টা শ্রেণী ধানের। তাসনিম, লম্বা অনেক হলে হলো। তাহলে ধান, আউশ, আমন, বোরো। এখন চাষের সময়, কাটার সময়, ধরেন আমি চৈত্র বৈশাখে চাষ করলাম, আষাঢ় শ্রাবণে কাটলাম, আবার আষাঢ় শ্রাবণ ওই টাইমটাতে লাগালাম, শ্রাবণ ভাদ্রে আমন কাটলাম কার্তিক অগ্রহায়ণে, আবার কার্তিক অগ্রহায়ণে যে এই যে আমন কাটলাম আমি আমার ওই টাইমে বোরো লাগাইলাম। তাহলে এটা আমরা এভাবে মনে রাখতে পারি, আউশ, আমন, বোরো চৈত্র বৈশাখে লাগালাম, আষাঢ় শ্রাবণে কাটলাম, আষাঢ় শ্রাবণে আবার আমন লাগাইলাম, কার্তিক অগ্রহায়ণে আমন কাটলাম, কার্তিক অগ্রহায়ণে আবার বোরো লাগাইলাম, বৈশাখ জ্যৈষ্ঠে আবার কাইটা নিলাম। তাহলে আউশ, আমন, বোরো। তাহলে ধান আমাদের বিনা আট বিনা নয়, এটা কিন্তু আমাদের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ওরা উদ্ভাবন করছে, যেটা লবণাক্ততা সহ্য করতে পারে। আমাদের কৃষি গবেষণারা
যারা কৃষি বিজ্ঞানী তারা কিন্তু নীরবে অনেক কাজ করে যায়। তাহলে চিন্তা করেন যে আমাদের এখানে যেসব লবণাক্ত অঞ্চল, যেগুলোতে খরা প্রবণ অঞ্চল, এগুলো হচ্ছে মানে আমরা আপনার যদি না উদ্ভাবিত হইতো, আমাদের কিন্তু কিছু জোন অনেক সাফার করতো, কিছু অঞ্চল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ধান, বিনা আট বিনা নয়। এখন আমরা উৎকৃষ্ট মানের আমরা বিভিন্ন ভালো ভালো চাউল খাই। বালামটা হচ্ছে বরিশাল পটুয়াখালী অঞ্চলের, কাটারিভোগ বিখ্যাত হচ্ছে দিনাজপুরের, কাটারিভোগ চিনিগুড়া। ময়মনসিংহ হচ্ছে বিরয়। আর কালিজিরা হচ্ছে কেউ কুমিল্লা বলে, কেউ হচ্ছে গিয়ে চট্টগ্রাম অঞ্চল বলে। হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের মিরসরাই কালিজিরা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে বরিশাল পটুয়াখালী অঞ্চলের হচ্ছে বালাম, দিনাজপুরের হচ্ছে কাটারিভোগ চিনিগুড়া, ময়মনসিংহ হচ্ছে বিরয়, আর চট্টগ্রাম অঞ্চলের হচ্ছে কালিজিরা। পরমাণু এটা সবাই করে, অনেকের হচ্ছে করে হাইল্লে জিরে। হ্যাঁ, হচ্ছে মিরসরাই অঞ্চলের। তাহলে প্রথম উফশি ধান এটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান, এটা হচ্ছে ইরিয়াট, উচ্চ ফলনশীল ধান, এটা হচ্ছে ইরিয়াট। ব্রি, ব্রি হচ্ছে আমাদের অনেকগুলো আছে, এটা একবার পড়ে যাব। তাহলে মঙ্গাপীড়িত অঞ্চলের জন্য হচ্ছে ব্রি 33, বন্যা পরবর্তী এলাকার জন্য হচ্ছে ব্রি 46, পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান এটা হচ্ছে ব্রি 62। আর একদম নতুন উদ্ভাবিত হয়েছে 112, 13, 113, 14, এগুলো ব্রি 113, 14 একদম নতুন জাতের ধান, একদম রিসেন্টলি এগুলো উদ্ভাবিত হয়েছে। নারী কায়েক এটা হচ্ছে খরা সহিষ্ণু ধান। আমাদের কিন্তু একটা অদ্ভুত ধান আছে যেটা ধান ভেজালেই ভাত হয়ে যায়, এটা হচ্ছে অগ্নিভোরা। হরিধান এটার আবিষ্কারক হচ্ছে হরিপদ কাপালি, এটা উচ্চ ফলনশীল দেশি জাতের ধান, হরিধান। তাহলে 70% জমিতে ধান চাষ হয়। নওগাঁ জেলাতে কিন্তু সবচেয়ে বেশি চালকল রয়েছে আমাদের। বোরো ধান বা বাসন্তিক ধান এটা, হ্যাঁ এগুলো বাংলাদেশের, ব্রি হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে ব্রি। বাংলাদেশ ওই যে ধান গবেষণা কেন্দ্র পড়াইছিলাম জয়দেবপুর গাজীপুরে, এইটা বাংলাদেশ রাইস, না না লাগবে না, রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ এগুলো রিডিং দিবেন। তাহলে বিআর 11 এটা হচ্ছে আবার জোয়ারভাটা অঞ্চলের ধান, সবচেয়ে বেশি ধান উৎপাদন করে হচ্ছে চীন। আর পাওয়ার থ্রেশার হচ্ছে, এটা ধান মাড়াইয়ের মেশিনকে পাওয়ার থ্রেশার বলা হয়। সোনালী আঁশ, না আমরা ধানে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হইছি। আমরা কিন্তু খাদ্যের দিক থেকে বাংলাদেশ অনেকাংশেই রিকভার করে আসছে। তোষা পাটের জিন বিন্যাস 2010 সালে আবিষ্কার করেছিলেন ডক্টর মাকসুদুল আলম। হ্যাঁ, জিন বিন্যাস মানে হচ্ছে ওখানকার মানে পাটের যে জিন, হ্যাঁ তার যে বংশগতি, এইটা হচ্ছে আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম। পাটের 3টা জিনোমের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইছি। পাট থেকে জুট পলিমার তৈরির পদ্ধতি হচ্ছে, এটার আবিষ্কারক জুট পলিমার যেটা সোনালী ব্যাগ, সোনালী ব্যাগ এটা হচ্ছে ডক্টর মোবারক মোহাম্মদ খান। সোনালী ব্যাগ মোবারক আহমদ খান, উনি ঢেউটিন জুটিনও তৈরি করছে। জুটন আবিষ্কার করছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটন এটা এবং পাট এবং তুলার মিশ্রণে তৈরি একটা কাপড়। হ্যাঁ ইউজ হয় না, বাট ইউজ করা দরকার। প্রধান অর্থকরী ফসল হচ্ছে আমাদের কিন্তু পাট, প্রধান খাদ্য উৎপাদনকারী কৃষিজ ফসল হচ্ছে আমাদের ধান, আর হচ্ছে প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে ভারত, আর পাট রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা বেশি রপ্তানি করি, আর আমরা উৎপাদনে সেকেন্ড। বিশ্বের 1/3 পাট জন্মে বাংলাদেশে, বেশি জন্মে কোথায়? ফরিদপুর জেলায়। বাংলাদেশ পাট বলয় অঞ্চল হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এটা হচ্ছে পাট বলয় অঞ্চল। জাতীয় পাট দিবস 6 মার্চ। সবচেয়ে বড় পাটকল ছিল আমাদের আদমজি পাটকল, যেটা বন্ধ হয়ে যায়
তিন শ্রেণীতে ভাগ করা যায়: সাদা, মেস্তা, তোষা। পাট বলয় মানে হচ্ছে ওখানে ওই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়, এই কারণে এটাকে পাট বলয় অঞ্চল বলা হয়। পাট ব্যবসার প্রধান কেন্দ্র ছিল হচ্ছে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলাতে। এই যে নারায়ণগঞ্জের কিছু নাই, জিজ্ঞেস করছিল কে, পিপিনুল মনে হয়। রিবন রেটিং হচ্ছে পাট পচানোর পদ্ধতি। গম। গম হচ্ছে আমাদের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, যেটা শীতকালে চাষ হয়। চা। 1840 সালে চট্টগ্রামের কোদালায় প্রথম চা বাগান প্রতিষ্ঠা হয়, যেটা কুন্ডদের চা বাগান নামে পরিচিত। তবে বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়ায়, যেটা বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান হিসেবে গণ্য হয়। আদমজি বন্ধ হয়েছে ওই সময় হচ্ছে, মানে অনেকগুলো লস টস হয়েছিল এই কারণে, আবার কিছু পলিটিক্যাল ঝামেলাও ছিল, সবকিছু মিলাই বন্ধ হয়ে গেছে। তাহলে বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় হচ্ছে সিলেটের মালনীছড়ায়। না, কোদালা মানে হচ্ছে কোতোয়ালি না। আচ্ছা, ফারজানার বাসার কাছে। আমি এই গত মাসেও সিলেট ঘুরে আসছি। চায়ের আদিবাস হচ্ছে চীনে। চা বাগান ছায়া বৃক্ষ নামে পরিচিত। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়? মৌলভীবাজারে। পঞ্চগড় থেকে অর্গানিক মিনা চা, মিনা টি, হ্যাঁ, এটা কিন্তু পঞ্চগড় থেকে। এটা কাজী এবং কাজী টি এস্টেট এরা চালু করছে অর্গানিক মিনা টি। তাহলে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে আমাদের পঞ্চগড়ে, যেটার নাম হচ্ছে মিনা চা। চা বাজারজাতকরণের নিলাম কেন্দ্র হচ্ছে নিলাম বাজার, অবস্থিত চট্টগ্রামে। চা বোর্ডের অবস্থানও চট্টগ্রাম। তাহলে চা বাজারজাতকরণের নিলাম বাজার, তাহলে এই যে চা উৎপাদন হচ্ছে এগুলো তো নিলামে ওঠে। এই নিলাম কেন্দ্র কোথায়? নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে। সবচেয়ে বেশি চা রপ্তানি হয় কোথায় দেখি বলেন? নিলামে হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানে। নিলামে ইয়ে করতে হবে না, ধরেন হচ্ছে আপনি ম্যাসিভ আকারে কিনে নেবেন, অনেক তো চা বাগান আছে, তাহলে চা বাগানে এতগুলো চা, এগুলো যে কিনে নিতে হয়, তাহলে এগুলো হচ্ছে নিলামে কিনতে হবে। তাহলে দুই ধরনের চা আছে আমাদের, কালো চা, সবুজ চা। আর বর্তমানে হচ্ছে সব দেশে চা বাগান হচ্ছে 170টা। সর্বশেষ পঞ্চগড় টি কোম্পানি লিমিটেড। হ্যাঁ, চা শ্রমিকদের বেতন অনেক কম, সাদমান রিফাত, এটা নিয়ে হচ্ছে আপনাদের ডিটেল আমি আলাপ করব সংবিধান ক্লাসে। তাহলে চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স, উচ্চ তাপে ভিটামিন নষ্ট হয়। আচ্ছা, এখানে যেহেতু প্রসঙ্গ উঠাইছেন এখানেই বলি, আপনাদের কোনো আইডিয়া আছে চা শ্রমিকদের বেতন কত? এনি আইডিয়া কত হইতে পারে? 2000 বলতেছেন একজন পার ডে। আচ্ছা, ওদের বেতন হচ্ছে 178 টাকা। কখন পাবেন? 23 কেজি তুললে, 23 কেজি চা পাতা তুললে 178 টাকা বেতন পাবে। 23 কেজি থেকে যদি 10 গ্রামও কম হয়, 10 গ্রাম কম হইলে হাফ মজুরি, হাফ মজুরি। হুম। তাহলে আমরা যখন চায়ের পাতায় চুমুক দিই, আমরা এটা বুঝি, আমরা এটা ফিল করি না। এদের ম্যাক্সিমামই হচ্ছে মহিলা, পুরুষদের চাকরি নাই। ফুল ফ্যামিলি পার ডে 178 টাকা, 30 দিন দিয়ে যদি গুণ করেন 5000 টাকাও হয় না, মানে হার্ডলি 5000 টাকা হয় তাদের। তাহলে পুরোটা হচ্ছে আমাদের কি, এদের হচ্ছে আমাদের, মানে চিন্তা করা যায় 5000 টাকা নিয়ে যে দিন যাপন হয়। হ্যাঁ, নুসরাত গেছিলেন, আমি নিজেও করছি। হ্যাঁ, চা পাতা ভর্তা করে খাই তারা। আমি নিজে চা পাতাটা টেস্ট করছি, মানে চা পাতা ভর্তাটা। আমার হচ্ছে কিছু কাজ ওদেরকে নিয়ে, প্রোটোকল আমি কিছু লিখতেছি রিসার্চের। সো এবার বুঝেন ব্যাপারটা, এই যে আপনার তারা ইয়ে করে, মানে শোষণ আর কি। আপনারা দেখছেন কিনা যায় না, ঢাকা ইউনিভার্সিটির যে একটা ছেলে সুইসাইড করছে, সে চা বাগান থেকে উঠে আসা ছেলে। এখানে হচ্ছে
টাকা ম্যানেজ করতে পারছে না চলার জন্য, পরে সুইসাইড করলো। হ্যাঁ, এই যে যেমন নাসরিন, অবশ্যই করবেন, এটা করতে হবে, এটা দায়িত্ব। তাও কি 178 আগে ছিল না তো, 120 টাকা ছিল, এটা অনেক আন্দোলন করে করছে। তাদেরকে বলছিলাম যে আপনাদের কত টাকা হলে চলবে, ওরা বলছিল আমাদের একটা 300 করে দিক, এটা হলে আমরা হবে আমাদের। হ্যাঁ, এদেরকে হচ্ছে একটা মানে বৃত্তের মধ্যে তারা আটকে গেছে, অন্য কাজ নাই, তারা করতে পারে না। নির্ধারণ করেছে হচ্ছে চা বাগানের মালিকটা সরকারের সঙ্গে নেগোশিয়েট করে হচ্ছে। এখানে রাষ্ট্রেরও অনেক দায়ভার আছে, অবশ্যই আছে দায়ভার। এটা তো এনশিওর করতে হবে না প্রপার, আপনার ইয়ে করলে ইউজার কি মিস ইনফরমেশন যাচ্ছে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন এদের একদম বংশ পরম্পরায়, এদের অনেক আগে থেকে হচ্ছে এটা হয়ে আসছে আর কি। হ্যাঁ, এই কারণে বাট এগুলো করা উচিত, এদের নিয়ে কাজ করা। ইয়েস, কামলা ওরা। তাহলে চা পাতার হচ্ছে গিয়ে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, তবে উচ্চ তাপে ভিটামিন নষ্ট হয়ে যায়। আচ্ছা ইউজার, তাহলে ঠিক আছে, আপনি যদি হচ্ছে ভালো ইনফরমেশন থাকে তাহলে আমাকে শেয়ার করিয়েন পার্সোনালি, আপনি আমাকে নক দিয়েন, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি। যদি ডিফারেন্ট কোনো ভিউ থাকে তাহলেও এটা জানা দরকার। হ্যাঁ, স- আনিকা, আতিকা, এটা আসবে না, এটা পরীক্ষা আসে না, এটা জাস্ট জানার জন্য, আপনাদের জানার জন্য। হাসান, ওই অঞ্চলে কাজ হচ্ছে কি, ওগুলো তো এমনিতেই রিমোট এরিয়া, ওখানে কিন্তু তেমন একটা কাজ নাই। সেই যে লিওন হচ্ছে ইয়ে দিয়ে চালাচ্ছে, গ্যাস, এই কারণে দেওয়া। তাহলে আলু, এই যে সেই ভদ্র মহিলাকে আপনারা দেখছিলেন, তাহলে পটাটো আসছে স্প্যানিশ পাটাটা থেকে। বাংলায় আলু আনা হয়েছে নেদারল্যান্ড থেকে। আলু চাষের পথিকৃৎ কিন্তু ওয়ারেন হেস্টিংস। আপনাদের ওয়ারেন হেস্টিংস সাহেব, আপনারা লাট সাহেবকে দেখছিলেন, সে কিন্তু অনেক কাজ করছে, আর একটা ভালো কাজ করছে, আলু এনে দিছে আমাদের। হ্যাঁ, আলু এনে দিছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এর কাজ বলেন তো দেখি আমাকে একটা, ওয়ারেন হেস্টিংস এর একটা ইম্পর্টেন্ট কাজ বলেন, অবদান। তাহলে সতীদাহ প্রথা, গুড। রাজস্ব বোর্ড, ভেরি গুড। চিরস্থায়ী বন্দোবস্ত, ভেরি গুড। কলকাতা মেডিকেল কলেজ, গুড, গুড, সবার মনে আছে, ভেরি গুড। তাহলে আমাদের জাতীয় কৃষি দিবস হচ্ছে 15ই নভেম্বর, জাতীয় নিরাপদ খাদ্য দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি, এটা মনে রাখবো আমরা। হ্যাঁ, জাতীয় কৃষি দিবস 15 নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ। না, আলু ওভাবে ম্যাসিভ ভাবে এ ছিল না, উনি উনি হচ্ছে এটা একদম বিস্তৃতি ঘটাইছে। আমাদের মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হচ্ছে ফরিদা আক্তার। ফরিদা আক্তার, একটু তাহলে আমরা একটু মাস্টার্স নিয়ে জেনে আসি। আমাদের প্রথম মৎস্য অভয়াশ্রম হচ্ছে হাইল হাওর। প্রথম মৎস্য অভয়াশ্রম হাইল হাওর। চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড, গলদা চিংড়ি স্বাদু পানিতে, বাগদা চিংড়ি লোনা পানিতে। এটা আমাদের 10ম জিআই পণ্য। এটা কিন্তু আমাদের দ্বিতীয় সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এটা হচ্ছে হিমায়িত চিংড়ি। কুয়েত সিটি হিসেবে পরিচিত হচ্ছে খুলনা অঞ্চল চিংড়ি চাষের জন্য। নুসরাত, এটা রিসার্চ তো একটা, এটা অনেক টাইমিং এর ব্যাপার, এটা পাবলিকেশন পর্যন্ত অনেক বেশ সময় লাগবে। তাহলে কুয়েত সিটি হিসেবে পরিচিত হচ্ছে খুলনা অঞ্চল, এটা একদম ইনিশিয়াল কাজ চলতেছে। অভয়াশ্রম হচ্ছে যেখানে কোনো আপনার বাধা ধরা ছাড়া তারা আরামসে বিতরণ করতে পারবে, মানে বিচরণ করতে পারবে, এটা হচ্ছে অভয়াশ্রম। তাহলে ইলিশ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য। তাহলে আমাদের প্রথম জিআই পণ্য কোনটা? হ্যাঁ, এখন হচ্ছে চামড়া। এখন হচ্ছে চামড়া, এটা আগে ছিল। আচ্ছা হ্যাঁ, এটা ভালো পয়েন্ট ইয়ে করছেন, এটা আমি যাতে কনফিউশন না হয় এটা ইয়ে করে দিই। তাহলে আমাদের হচ্ছে জামদানি শাড়ি। তাহলে আমাদের প্রথম হচ্ছে জামদানি। তাহলে ইলিশ উৎপাদন আমরা কিন্তু ফার্স্ট। ইলিশের অভয়াশ্রম হচ্ছে 6টা, 6টা জায়গায় আরামসে তারা বিচরণ করে। গরু যে ঘাস খাই, এটাকে হচ্ছে বলা হয় বাথান, বড় অঞ্চল বিস্তৃত। তাহলে গোচারণের জন্য বাথান রয়েছে পাবনা এবং সিরাজগঞ্জে।
এবং শাহজাদপুরের যে বাথান ভূমি, এটা সবচেয়ে বড় গোচারণ ভূমি বাংলাদেশের মধ্যে, বিশাল অঞ্চল। এখানে হচ্ছে গরুরা ঘাস খায়। হরিণ প্রজনন কেন্দ্র আছে দুলহাজরা চকরিয়াতে, মহিষ প্রজনন কেন্দ্র ফকিরহাট বাগেরহাটে, গাধা প্রজনন কেন্দ্র রাঙামাটিতে, সরকারি কুমির প্রজনন কেন্দ্র করমজল সুন্দরবনে, আর প্রথম কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ভালুকা ময়মনসিংহে। শহীদুল, এটা কি এর শাহজাদপুরের নাকি? শহীদুল সিরাজগঞ্জের। বাংলাদেশে বনজ সম্পদ আমরা জানি এটা 25%। এটা হচ্ছে, যদিও আসছে কখন না, এগুলোর জন্য অত বেশি জান দিতে হবে না, রিডিং পড়ে যাব। জীবন দিতে চাইলে ভালো, স্লাইডে রাখছি জীবন দিতে পাইলে ভালো, হালকা জীবন, হ্যাঁ বেশি জীবন না। তাহলে 25% হচ্ছে বনজ সম্পদ। ধরেন মানে এটা হচ্ছে কি আমাদের স্লাইডে যেগুলো আছে এগুলো সব ইম্পর্টেন্ট ইনফরমেশন, হ্যাঁ। তবু অনেকে হচ্ছে ধরেন যেগুলো বলতেছে জান দিতে হবে, এগুলো মানে হচ্ছে আপনি পরীক্ষার জন্য একদম হাই ক্লাস ইম্পর্টেন্ট, এগুলো এগুলো দেখতেই হবে। হালকা জীবন, হ্যাঁ। তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই হচ্ছে 29টা জেলায়, আমাদের রাষ্ট্রীয় বনভূমি নাই। সর্বাধিক বনাঞ্চল আছে কয়টাতে? 5টাতে। রাঙামাটি, বান্দরবান, বাগেরহাট, খাগড়াছড়ি, খুলনা, এই 5টাতে আমাদের সবচেয়ে বেশি আছে বনাঞ্চল। আর জেলা অনুসারে সবচেয়ে বেশি বনভূমি হচ্ছে রাঙামাটিতে। সবচেয়ে বেশি বনভূমি কোথায়? রাঙামাটিতে। হ্যাঁ, সাদা পাথরে হচ্ছে অগাস্টের পর ব্যাপক লুটপাট হয়েছে। আমি সাদা পাথর ঘুরে আসছি, একদমই ফকফকা ঘুরে ফেলছে, 75% নাই হয়ে গেছে। সাদা পাথর, জাফলং, প্রচুর পরিমাণে পাথর চলে গেছে। তাহলে জেলা অনুসারে হচ্ছে সবচেয়ে বেশি বনভূমি আছে হচ্ছে রাঙামাটিতে। বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি হচ্ছে চট্টগ্রাম বিভাগে, সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম হচ্ছে গিয়ে বিভাগ অনুসারে রাজশাহী বিভাগে, গাছপালা কম। এগুলো কোটি টাকার বিজনেস না আরজু, কোটি টাকার বিজনেস। আমি হচ্ছে ওখানকার একজনের কথা বলছিলাম, উনি বলছে যে অগাস্টের রাতেই নাকি বলছে 1-2 হাজার কোটি টাকার পাথর সরে গেছে এক রাতেই, গায়েব হয়ে গেছে। মোটামুটি ট্রাক ঢুকা নিয়ে গেছে, নিয়ে গেছে, মানুষজন নিয়ে গেছে, পড়ে আছে পাথর, নিয়ে গেছে। পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে না। হ্যাঁ, কম গণভূমি রাজশাহী বিভাগে, কিন্তু রাজশাহী সিটিতে ভালোই গ্রিনারিও আছে। অঞ্চল হিসেবে বৃহত্তম বনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি। তাহলে সুন্দরবন নিয়ে একটু আমরা দেখি। দুইটা দেশে অবস্থিত সুন্দরবন, বাংলাদেশ ভারতে। বাংলাদেশের ফুসফুস বলা হয়। এটা কিন্তু 5টা জেলায় পড়ছে, হ্যাঁ সুন্দরবনটা। কোন 5টা? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, এই 5টা জেলার মধ্যে সুন্দরবন পড়ছে। 62% বাংলাদেশের মধ্যে পড়ছে। এটা বাংলাদেশের জাতীয় বন, একক বৃহত্তম বনভূমি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বাদাবন, চিরহরিৎ বন হিসেবে পরিচিত। এইটা ইম্পর্টেন্ট, এই দুইটা ইনফরমেশন। এটাকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করা হয় 6 ডিসেম্বর 1997 সালে, এবং রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় 21 মে 1992 সালে। এই দুইটা ইনফরমেশন একটু লাগবে। তাহলে 1997 বিশ্ব ঐতিহ্য এলাকা, আর রামসার সাইট হচ্ছে 1992। রামসার হচ্ছে গিয়ে ইরানের একটা জায়গার নাম, হ্যাঁ। তো রামসার একটা সম্মেলন হয়েছিল, জলাভূমি সম্মেলন। ওখান থেকেই হচ্ছে বিশ্বের এরকম গুরুত্বপূর্ণ যেগুলো সবুজায়ন অঞ্চল আছে, জলাভূমি টাইপস, এগুলোকে ওরা স্বীকৃতি দেয়। এখান থেকে আসছে রামসার সাইট। সুন্দরবনে বাঘ, বাঘ গণনায় ব্যবহৃত হয় ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। পূর্বে ব্যবহৃত হইতো পাগমার্ক। সুন্দরবনে বাঘের সংখ্যা 125 বর্তমানে। পাগমার্ক হচ্ছে বাঘের ছাপ দেখে, হাত পায়ের ছাপ। এবার আসি আমরা হচ্ছে ইউনেস্কোর কিছু হেরিটেজ দেখি। তাহলে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আছে হচ্ছে তোর 3টা, কালচারাল হেরিটেজ হচ্ছে 2টা, ন্যাচারাল হেরিটেজ হচ্ছে 1টা। তাহলে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ হচ্ছে 60 গম্বুজ মসজিদ,
আর পাহাড়পুর বৌদ্ধবিহার বাগেরহাটে। এটাকে মসজিদের শহর বলে অনেকে, আবার ঢাকাও কেউ মসজিদের শহর বলে। শেষ হয়ে যাবে বর্তমানে ক্যামেরা ট্র্যাপিং। হ্যাঁ, তাহলে কালচারাল হেরিটেজ দুইটা, একটা হচ্ছে ষাট গম্বুজ আর একটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। আমি 2 মাস আগে গেছি বাগেরহাট। বাগেরহাট, পটুয়াখালী, খুলনা, ওগুলো একসাথে ট্যুর দিছিলাম। হেরিটেজ, হেরিটেজ মানে হচ্ছে যেগুলো আমার ঐতিহাসিক অঞ্চল, প্রত্নতাত্ত্বিক, পুরাতাত্ত্বিক ভাবে ঐতিহ্যপূর্ণ অঞ্চল, এগুলো হচ্ছে আমার হেরিটেজ। ষাট গম্বুজ মসজিদ আর হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। আচ্ছা, আসবো, ঘুরে যাব। ইউনেস্কো হচ্ছে ন্যাচারাল হেরিটেজ হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন হচ্ছে ন্যাচারাল হেরিটেজ। এই ইনফরমেশন গুলো কিন্তু সব লাগবে। হ্যাঁ, ইনটেনজিবল হেরিটেজ 5টা। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বলে এটার বাংলা, অধরা ঐতিহ্য। এটা হচ্ছে 5টা। সর্বশেষ রিক্সা ও রিক্সা চিত্র। এটা কি ইউনেস্কো আমাদের রিক্সার পেছনে যে পেন্টিংটা আছে না, এটাকে তারা স্বীকৃতি দিচ্ছে আলাদা করে। হ্যাঁ, শাড়ি ধরা যায়। অধরা মানে হচ্ছে গিয়ে হ্যাঁ বৌদ্ধ বিহার, ওই ধরার অর্থ না। হ্যাঁ, ইনটেনজিবল হেরিটেজ তারা বলছে বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি আর হচ্ছে রিক্সা ও রিক্সা চিত্র। এটা 2023 সালে সর্বশেষ দিছে। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ডকুমেন্টারি হেরিটেজে দিছে হচ্ছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে, ডকুমেন্টারি হেরিটেজ। এবং ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে প্রথম প্রামাণ্য ঐতিহ্য, অনেক বড়, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি MOWCAP প্রথম প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঠাঁই পাইছে কোনটা? আপনার সুলতানাস ড্রিম, বেগম রোকেয়ার। সুলতানাস ড্রিম। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম দিই নাই, পারা যাবে তো? আচ্ছা, এটা হচ্ছে কৃষি নিয়ে আমাদের মূল ক্লাসের স্লাইড ছিল। এটার 3 গুণ, 321। 321টাকে হচ্ছে শর্ট করছি, 110-এর মধ্যে আনছি। এখন আমি প্রশ্ন করব আপনাদের, প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন। না, পাহাড়পুরটা আসি নাই, এটা মিস আছে, এটাতে যেতে হবে। আচ্ছা, ম্যানিলা, ম্যানিলা হচ্ছে গিয়ে কোন ফসলের জাত? স্লাইড দেখেন আগে ভালো করে। ম্যানিলা হচ্ছে তামাকের জাত। নয়নতারা কিসের জাত? তাহলে বেগুনের আরেকটা জাত যদি উত্তরা হয়, উত্তরণ কিসের জাত? উত্তরণ ভুট্টার জাত। বাংলামতি কিসের জাত? বাংলামতি। অগ্নিশ্বর কিসের জাত? বাংলামতি হচ্ছে ধান। অগ্নিশ্বর, অগ্নিশ্বর হচ্ছে কলার জাত। তাহলে কলা উৎপাদনের শীর্ষ কোন জেলা? কলাতে সেরা হচ্ছে টাঙ্গাইল। বুলবুলি, এটা কোন ফসলের জাত? বুলবুলি, বুলবুলি হচ্ছে করলা। অপূর্ব, অপূর্ব কিসের জাত? অপূর্ব, অপূর্ব হচ্ছে টমেটোর জাত। বাসন্তী, এগুলো পারবেন, বাদামের জাত। আমাদের ফসলের নিবিড়তা কত এখন? কত পার্সেন্ট? 198%। আমাদের দেশে মোট কৃষি শুমারি কয়টা হইছে? 6টা দেশে মোট। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কয়টা? 7টা। আমরা আলু উৎপাদনে কত? বাংলাদেশ বিশ্বে আলু উৎপাদনে 7। সবচেয়ে বেশি চাল কল আছে অথবা ধানের রাজধানী বলা হয় কোন জেলাকে? এটা বলা হয় নওগাঁকে। একজন বলছে ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহ কি? ময়মনসিংহ হচ্ছে ধান উৎপাদনে শীর্ষে। বর্তমানে দেশে চা বাগানের সংখ্যা কত? হ্যাঁ, চাষযোগ্য মাছ, মাছ 110। জাতীয় কৃষি দিবস বাংলায় কত তারিখ? জাতীয় কৃষি দিবস বাংলায় কত তারিখ? বাংলা 1 অগ্রহায়ণ, আর ইংরেজিতে হচ্ছে 15 নভেম্বর। একটা কঠিন প্রশ্ন করি,
হলুদ কালারের তরমুজের নাম কি? হলুদ কালারের যে তরমুজ আছে এটার নাম কি ছিল? মধুবালা। মধুবালা কিন্তু একটা ইন্ডিয়ান নায়িকাও ছিল। মধুবালা। আমাদের বাংলাদেশে সুন্দরবনের কত পার্সেন্ট আছে? 62%। কয়টা জেলা জুড়ে বিস্তৃত? 5টা জেলা জুড়ে বিস্তৃত। তাহলে ইউনেস্কো যে ঘোষণা করছে বিশ্ব ঐতিহ্য, টোটাল কয়টা? হচ্ছে 3টা। তাহলে ভেরি গুড, আপনাদের কাঙ্ক্ষিত স্লাইড। থ্যাংক ইউ। আচ্ছা, অধর ঐতিহ্য হচ্ছে 5টা। হ্যাঁ, জুলাই পিডিএফ হচ্ছে গ্রুপে শেয়ার করা আছে, তো দেখেন, অ্যাডমিন সেকশনে গেলে পারবেন। কৃষি শুমারি হচ্ছে মোট বললে 6টা, আর বাংলাদেশে হচ্ছে 5টা। হাই হাই মাহিনুর জেবা, ইতিহাস এত বোরিং? এটা বললে হচ্ছে কষ্ট লাগে তো। ইতিহাস তো খুবই মজার জিনিস। লিঙ্ক করে করে পড়াবেন। ইতিহাস নিয়ে হচ্ছে আমি আড্ডা দিব, আমি কিন্তু আরামসে ইতিহাস পড়াই। আমি হচ্ছে আপনার একটু আমার ইমার্জেন্সি চট্টগ্রাম যেতে হয়েছিল বলে আমি ক্লাস শুরু করতে পারি নাই। ইতিহাস নিয়ে সময় পাইলে একদিন আড্ডা দিব, তখন দেখবেন যে জলবৎ তরলং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যান, ক্লাস শেষ, কিন্তু ক্লাস শেষ। আরেফিন স্যার ইতিহাসটাই বোরিং? পাবেন, মজা পাবেন। হ্যাঁ হ্যাঁ, ভাত খেতে যান, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমবিবিএস। মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে গিয়ে জুলেখাকে বিয়ে করতে হবে, ক্যাডার হতে হবে, ক্যাডার হতে হবে, জুলেখাকে বিয়ে করতে হবে, নিজের জন্য ক্যাডার হইতে হবে। এটাই হচ্ছে গিয়ে মোটিভেশন। স্লাইড দিয়ে দিব, দিয়ে দিব।